অ্যান্টিগা সুপার 8-এ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা। শুরুতে ফিরেছেন তানজিদ তামিম। সিলেটে পানিবন্দী 10 লাখ মানুষ। উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা, মোকাবেলার প্রয়োজন সঠিক পরিকল্পনা বলছেন বিশেষজ্ঞরা। আজ 2 দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী। দিল্লিতে মোদি হাসিনা একান্ত বৈঠক, তিস্তা আর গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার আশা বিশেষজ্ঞদের। ত্যাগী ও তারুণ্য নির্ভর নেতৃত্ব দিয়ে ঢেলে সাজানো হচ্ছে বিএনপিকে। কাউন্সিল দেরি হলেও আন্দোলনে গতি আনতে দল পুনর্গঠন বলছে নেতারা। এবং সরকারি খাস জমিকে ব্যক্তি মালিকানায় দেখিয়ে প্রগতি প্রপার্টিজের প্রতারণা, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। স্বাগত সংবাদ সকালে, সঙ্গে আছি আমি শারমিন নাসি। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 4 জেলায় ছড়িয়ে পড়েছে বন্যা। এতে এই অঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 16 লাখ মানুষ। নতুন করে হবিগঞ্জের নবীগঞ্জে প্লাবিত হয়েছে 20টি গ্রাম। অনেকে গিয়েছেন আশ্রয় কেন্দ্রে। সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকায়। মৌলভীবাজারে পানিতে ডুবে মারা গেছে 2 শিশু। এদিকে তিস্তা ধরলা পানির বেড়ে লালমনিরহাট ও কুড়িগ্রামে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সহকর্মীদের তথ্য ও চিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে থামছেই না বৃষ্টি। সড়কে হাঁটু থেকে কোমর পানি, তাই যানবাহনের পরিবর্তে সড়ক যাতায়াতে চলছে নৌকা। জেলার 10 উপজেলায় 1018টি গ্রামের প্রায় 70,000 মানুষ পানিবন্দী। এতে চরম দুর্ভোগে দিন কাটছে দুর্গতদের। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে গেছেন প্রায় 20,000 মানুষ। সিলেট নগর সহ জেলার 13টি উপজেলায় পানিবন্দী হয়েছেন অন্তত 13 লাখ মানুষ। নগরীর 42টি ওয়ার্ডের মধ্যে প্লাবিত হয়েছে 23টি ওয়ার্ড। শুধু নগরেই পানিবন্দী 1.5 লাখ মানুষ। সড়ক জুড়ে পানি থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। ক্ষতি তো হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। আমার পালন গেছে, এরপরে আপনার মাল টাল যা আছে খেতা বালিশ এটা সবটা ভিজে গেছে। খানি বনি নেই বাচ্চা অনেক দূর নিয়ে নিয়ে চলছি আমরা। ভাই আমরা খুব ভীতি গেছে, তাদের বাচ্চা কাচ্চা এখন কই যাবো ভাই, বুঝছো নাকি? তো ওই যখন পানি যেমন কোনো বাঁচতেছি ভাই। সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে কোম্পানিগঞ্জ, গুয়ানঘাট, কানাইঘাট উপজেলা। গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় এসব এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন। তলিয়েছে ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। অনেকেই উঁচু এলাকায় আশ্রয় নিয়েছেন, অনেকে গিয়েছেন আশ্রয় কেন্দ্রে। জেলার প্রতিটি উপজেলায় খোলা হয়েছে একটি করে কন্ট্রোল রুম। মৌলভীবাজারে সড়ক উপচে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি, তলিয়ে যাচ্ছে বসতবাড়ি। পানি ঢুকে পড়ায় চরম বিপাকে দুর্গতরা। চুলা জ্বালাতে না পারায় অনাহারে দিন কাটছে অনেকের। জেলার 7টি উপজেলার 432টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী অন্তত 2 লাখ মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। আমার বাড়িঘর ডুবাই লিছে, যে পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি। আমরা উঠতে আমরা আলাদা বাড়ি আইছি। গরু ডুবাইল, রান্না উনতাম পারি না, খাইতাম উঠতাম পারি না, গরুর মাঝে পানি বেশি। জেলায় মনু নদীর পানি চাঁদনী পয়েন্টে বিপদসীমার 41 সেন্টিমিটার ও জুরি নদীর পানি 206 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝুঁকিপূর্ণদের নিরাপদ আশ্রয়ে জেলায় খোলা হয়েছে 98টি আশ্রয় কেন্দ্র। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ উপচে প্লাবিত হয়েছে 25টি গ্রাম। এতে পানিবন্দী হয়েছেন অন্তত 30,000 মানুষ। বন্যা আক্রারা ছুটছেন নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে। আমরা আসি খুব অসাধ্যে, গরু বাছুর লইয়া, বকরি চকরি লইয়া আসি, মানুষ লইয়া। কিছু মানুষ আইসি আপনার স্কুল, আর কিছু মানুষ আছে বাড়ি ঘর। জিনিসপত্র অনেকটা নষ্ট হয়েছে। গরু উড়াত পানি গ্রাম আমরা উম্মর হয়েছে। এদিকে উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে লালমনিরহাটের নিম্নাঞ্চল। এতে তলিয়ে গেছে ধান, বাদাম ও বিভিন্ন ফসল সহ রাস্তাঘাট। চলাচলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। সৃষ্টি হয়েছে বিশুদ্ধ পানির সংকট। তিস্তা ধরলা সহ 16টি নদীর পানি বিপদসীমার উপরে ওঠায় কুড়িগ্রামেও প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়েছে চরাঞ্চলের শত শত মানুষ। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।
উন্নতি হচ্ছে না সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি। নতুন করে উত্তরাঞ্চলে দেখা দিয়েছে বন্যার সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন বন্যা স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ, এটি ঠেকানো না গেলেও মোকাবেলার প্রয়োজন সঠিক পরিকল্পনা। সিলেটের প্রধান নদ নদীগুলোর পানি ধারণ ক্ষমতা বাড়াতে না পারলে সামনে আরো বড় বিপর্যয় আসতে পারে বলেও মত তাদের। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। গেল 17 তারিখ থেকে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সিলেট ও সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বন্যায় সিলেট, সুনামগঞ্জ এই দুই জেলা সহ মৌলভীবাজার ও হবিগঞ্জের বেশ কিছু এলাকা এখন পানির নিচে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলছেন, আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। অঞ্চলে যে চলমান ভারী বৃষ্টিপাতের প্রবণতা ছিল সেটা কিছুটা হ্রাস পেয়েছে এবং আবহাওয়া সাম্প্রতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে। এর ফলে আশা করা যাচ্ছে আগামী 24 ঘন্টায় সিলেট, সুনামগঞ্জ অঞ্চলে বন্যা পরিস্থিতির গুরুতর অবনতি হবে না, পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তীতে ক্রমান্বয়ে পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর জেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হতে পারে এবং কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী জেলার নিম্নাঞ্চলে আগামী 2 দিনে একটা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তবে পরবর্তীতে এটিও স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বন্যা প্রকৃতির একটি স্বাভাবিক বিপর্যয়, এটি ঠেকানো না গেলেও মোকাবেলায় প্রয়োজন সঠিক পরিকল্পনা। এটা হচ্ছে আষাঢ় মাস, এ সময় বৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক এবং বেশি বৃষ্টি হলে বন্যা হওয়া স্বাভাবিক। সিলেটবাসীকে বাঁচাতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণেরও তাগিদ দিয়েছেন তারা। সিলেট, সুনামগঞ্জকে বাঁধ তৈরি করে প্রোটেকশন দেয়া যায় তাহলে ভালো থাকবে, না হলে প্রতি 3 বছর 5 বছর পর পর নদী কানায় কানায় ভর্তি হবে, শহরে পানি ঢুকবেই। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 2 দিন সারা দেশেই বৃষ্টি আরো বাড়তে পারে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। চলতি মাসে দ্বিতীয়বারের মতো আজ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকার গঠনের পর দুদেশের সরকার প্রধানের বৈঠকে গুরুত্বের সহকারে দেখছেন কূটনীতিক বিশ্লেষকরা। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে আসার আলো না দেখলেও তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগের ইচ্ছাকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। মেয়াদ শেষের দিকে আসায় গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে ভাববার সময় এসে গেছে বলেও মত তাদের। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। ভারতে মোদী সরকার গঠনের 15 দিনের মাথায় দ্বিতীয়বারের মতো শুক্রবার ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরটি দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সফরে তিস্তা চুক্তি, মংলা বন্দর ব্যবস্থাপনা, বিদ্যুৎ, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা, যোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করছেন কূটনীতিক বিশ্লেষকরা। তিস্তা প্রকল্প নিয়ে ভারত, চীন দুদেশের সহযোগিতার হাত প্রত্যাশা করছেন তারা। তিস্তা প্রকল্প নিয়ে ভারতের আগ্রহ, প্রকল্প বাস্তবায়ন নাকি চীনা অর্থায়ন ঠেকানো, এ নিয়ে সন্দেহ পোষণ করেন কেউ কেউ। কেবল ভারতের অর্থ সহযোগিতার আশায় বসে থাকা বোকামি হবে বলে মনে করছেন তারা। ভারতের কাছে এই প্রশ্ন আমরা করতেই পারি যে তোমরা কি চুক্তি আগে করে তারপরে আমাদের সহযোগিতা করবা নাকি না যেরকম আছে সেরকম সহযোগিতা করবে। সবাই বন্ধু, চীনও বন্ধু, ভারতও বন্ধু। বোঝাতে হবে যে এটা আমার প্রয়োজন, তুমি দিতে পারছো না, সুতরাং আমাকে অন্যের কাছ থেকে নিতে হচ্ছে, বা তুমি কিছু দাও ও কিছু দিক, এই সুযোগটা তো আমি করে দিচ্ছি। গঙ্গা চুক্তির আর বাকি মাত্র 1.5 বছর, তাই বিশ্লেষকদের আশা এ সফরে গঙ্গা চুক্তি নিয়েও আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী যদি নির্দেশনা দেন যে আমরা চাই একটা দীর্ঘমেয়াদী চুক্তি আবার সই হোক, সেটার জন্য তোমরা কাজ শুরু করো, তাহলে এটা আমার মনে হয় নির্দেশনা হিসেবে এটা কাজে লাগবে। তাদের দাবি ভারতীয়রা চাইবে না চীনাদের ফুটপ্রিন্ট বাংলাদেশে পড়ুক, তাই তিস্তা প্রকল্প নিয়ে এ সফর ফলপ্রসূ হতে পারে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ভবিষ্যৎ বিবেচনায় ত্যাগী ও তারুণ্য নির্ভর নেতৃত্ব দিয়ে ঢেলে সাজানো হচ্ছে বিএনপিকে। আনুষ্ঠানিক কাউন্সিল হতে দেরি হলেও আন্দোলনের নতুন গতি আনতে দল পুনর্গঠন প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান বিএনপি নেতারা। তারা বলছেন জনদাবিকে গুরুত্ব দিয়ে শিগগিরই আসবে রাজপথের
ব্যাপক জনভিত্তি থাকা সত্ত্বেও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ে ব্যর্থ হয়ে এবার নেতৃত্ব ঢেলে সাজাতে কাজ শুরু করেছে বিএনপি। ঈদের আগে একদিনেই ভেঙে দেওয়া হয় সারা দেশের বিভিন্ন মহানগর সহ সহযোগী অঙ্গ সংগঠনের 9টি কমিটি। কেন্দ্রীয় নেতৃত্বে রদবদল করে বিভিন্ন পদে পদায়ন করা হয় ৪৫ নেতাকে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, ভবিষ্যৎ বিবেচনায় নিয়েই দল পুনর্গঠনে এমন সিদ্ধান্ত হাইকমান্ডের। জেনারেশন তো গ্যাপ করলে চলবে না। নদীতে যদি বাদ দেওয়া হয়, স্রোত আটকায় দেওয়া হয়, তাহলে কিন্তু শ্যাওলা পড়বে, নদীর গতিপথ কিন্তু বন্ধ হয়ে যাবে। প্রবীণদের যে বুদ্ধি দীপ্ত, তাদের যে অভিজ্ঞতা, সেটা কাজে লাগিয়ে একটি সমন্বয়ের মাধ্যমে আমি মনে করি যে এটা গতি বা বৃদ্ধি পাবে। আমি আশা করি নতুন নেত্রী যারা আছেন বা আগের যারা আছেন অভিজ্ঞ নেতৃত্ব সব মিলে একত্রে কাজ করলে এই সরকারকে যে কোনো সময় আমরা ওই সরকার যদি জনসমর্থন নাই, মূল ভিত্তি নেই সরকারের যে সময় বিদায় দিতে পারবো। দল পুনর্গঠনের পাশাপাশি জনদাবির ইস্যু নিয়ে রাজপথের কর্মসূচি আসছে বলেও জানান বিএনপি নেতারা। বিএনপি তো জনগণের দল, আমাদের মূল শক্তি হচ্ছে জনগণ। তো জনগণের সমস্যাগুলো তো আমরা সামনে নিয়ে আসবোই। আমাদের আগামী যে কর্মসূচিগুলো আসবে অবশ্যই জনগণের এই সমস্যাগুলি সামনে আসবে। যে ত্যাগ স্বীকার করতে হবে আমরা করব, কিন্তু এই সরকারের পতন ঘটিয়ে আমরা দেশের মানুষের সব ধরনের অধিকার, সেটা মৌলিক অধিকার বলেন, সাংবিধানিক অধিকার বলেন, গণতান্ত্রিক অধিকার বলেন, ভোটের অধিকার বলেন, সব অধিকারগুলোকে পুনঃপ্রতিষ্ঠিত করাই বিএনপির লক্ষ্য। গঠনতন্ত্র অনুযায়ী হাইকমান্ডের নির্দেশে পুনর্গঠন প্রক্রিয়া চললেও আনুষ্ঠানিক কাউন্সিলেও দলের রদবদল আসতে পারে জানান বিএনপির এই নীতি নির্ধারক। কাউন্সিল হবে, কাউন্সিল হতেই হবে, আমাদের নিয়মেই আছে কাউন্সিল হবে, কিন্তু আমরা কাউন্সিলের সেই পরিবেশটা অপেক্ষায় আছি। এবং আমরা এই যে জেলাগুলোই যেভাবেই করার মধ্য দিয়েই আমরা হয়তো একটা কাউন্সিলের তারিখ নির্ধারণ করবো, তারপর কাউন্সিলটা হবে। সেই কাউন্সিলে এখন যে রেনোভেশন, যে পুনর্গঠন মানে একটা রেনোভেশন হয়েছে, সেই কাউন্সিলে তো এই রেনোভেশন নাও থাকতে পারে। নেতৃত্বের রদবদল কোনো ব্যক্তির প্রয়োজন নয়, বরং দলের প্রয়োজনে বলেও দাবি এই নেতার। যেভাবেই নেন না কেন, এটা দলের প্রয়োজনই হয়েছে, কোনো ব্যক্তির প্রয়োজনই হয় নাই। আর আমি গ্রুপ বলতে কোনো জিনিস বুঝি না, যারা হয়েছে তারা বাইরে থেকে হয় নাই, তারা বিএনপি করে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। কর্মকর্তা কর্মচারীদের লাঞ্ছিত করে দিনে দুপুরে দরপত্র ছিনতাইয়ের অভিযোগ। জামালপুরের সড়ক ও জনপদ ভবনে ঘটছে এমন ঘটনা, বাড়ছে আতঙ্ক। সরকারি খাতায় যেখানে খাস জমি, সেখানে ব্যক্তি মালিকানা দাবি করে বিক্রি করেছেন বিভিন্ন মানুষের কাছে। কারো থেকে আবার বায়না করে বুঝিয়ে দিচ্ছেন না জমি, উল্টো দিচ্ছেন হুমকি। এভাবেই হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। এত সব অভিযোগ প্রগতি প্রপার্টিজ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিস্তারিত শাহাদাত তিশাদের প্রতিবেদনে। কেরানীগঞ্জের কোনাখোলায় বোয়ালি মৌজা। সরকারি খাতায় এখানকার 0.64 একর সরকারি খাস জমি, অথচ এই সরকারি জমিতে গড়ে উঠেছে বেশ কিছু ঘরবাড়ি। স্থানীয় বাসিন্দারা জানান, এস এ কামাল নামে এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন এই জমি। নিয়েছিলেন কার থেকে? কামাল ভাইয়ের কাছ থেকে নিছে। দলিল হ্যাঁ ওই যে নিছে, কইছে জায়গা খারিজ করাই দিব, হেল লেগে নিছে। কে নিছে? কামাল ভাই নিছে। অভিযোগ উঠেছে একই জমি বিক্রি করা হয়েছে অনেকের কাছে। কারো কারো অভিযোগ, প্রগতি প্রপার্টিজের ব্যানারে বায়নার টাকা নিয়ে জমি দিতে টালবাহানা এস এ কামালের। এই জায়গার মধ্যে 2 জায়গায় বিক্রি করেছে, ওই মোড়া 2 জায়গায় বিক্রি করে গেছে। কি কয় না কয়, ঘরের স্বামী এমন করে বকা দেন, হ্যাঁ যে সমস্ত করে বকাবাকি দেয় জানেন, এই সমস্ত করে হ্যাঁ ব্যবহার করে। এমন করে বলছে যে কেউ যদি অফিসে আনেন, আর যদি কেউ যদি আমার অফিস চিনে, তাহলে কিন্তু টাকাও পাইবেন না, আমার এত দেখবেনই না, টাকাও পাইবেন না। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সরকারি জমি কিভাবে বিক্রি করেছেন প্রগতি প্রপার্টিজ, কিভাবে বা পেয়েছেন অনুমতি? সে প্রশ্নের উত্তর খুঁজতে প্রগতির অফিসে দেশ টিভি। প্রতিষ্ঠানের কর্ণধার এস এ কামাল বলছেন, প্রগতি প্রপার্টিজের নামে তার কোনো প্রতিষ্ঠানই নেই। রীতিমতো সরকারি খাস জমিকে দাবি করলেন নিজের বলে। প্রগতি নামে তো আমার কোনো রিয়েল এস্টেট বা ডেভেলপ কোম্পানি নাই, আর আমি কোনো রিয়েল এস্টেট ডেভেলপার এবং লোড আনলোড ড্রেজার হাউজিং
এগুলো কোনোটার মধ্যে আমি জড়িত না। আমার ব্যক্তিগত নামের সম্পত্তি। 2011 সালের পর থেকে এই জমি সরকারি খাস হিসেবে চিহ্নিত হলেও ভোগ দখলের থেকে বিভিন্ন মানুষের কাছে বিক্রিও করেছেন তিনি। তবে দেশ টিভির কাছে বিষয়টি অস্বীকার করেন। কত তফসিল হওয়ার পর তো প্রশ্নই ওঠে না 12 সালের পরে। আপনার কিনছেন কার থেকে? এসএম কামালতে কিনছে অনেক আগতে, 2014 সালে কিনছে। দেশ টিভির এবারে গন্তব্য কেরানীগঞ্জ ভূমি অফিস। খোঁজ মেলে বোয়ালি মৌজায় কোনো লিজ কিংবা আশেপাশের কোনো জমিরই মালিকানা নেই এস এ কামাল ও তার প্রতিষ্ঠান প্রকৃতি প্রপার্টিজ। যারা যায় জয়নাল আবেদিন ও মোহাম্মদ আলী নামে দুই ব্যক্তির নামে লিজ দেয়া সরকারি এই জমি। 3টা খতিয়ানের বাইরে আমি ওই আরো অন্য খতিয়ানও দেখছি। এই কেসের আওতাভুক্ত আরো কয়েকটা খতিয়ান আছে, সেগুলো আমি চেক দিছি, সেখানেও নেই। সরকারি জমি লিজ নিয়ে তা বিক্রির বিধান নেই বলেও জানান কেরানীগঞ্জ ভূমি কর্মকর্তা। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। ডিএনএ নমুনা দিতে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌসকে ডেকেছে কলকাতার সিআইডি। বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন আনোয়ারুলের ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফ। তিনি বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দলও মুমতারিনের সঙ্গে কলকাতায় যাবে। মুমতারিনের ভারতের ভিসা রয়েছে। পুলিশের ওই কর্মকর্তাদের জিও সরকারি আদেশ হলেই তারা কলকাতায় যাবেন। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে দুর্নীতিবাজ বলার সময় এখনো আসেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যে অভিযোগ সেক্ষেত্রে তাদের বক্তব্য না শুনে দুর্নীতি করেছে তা বলা যাবে না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান এবং এইসব অভিযোগ অনুমান নির্ভর বলেন। যে সম্পদ তারা করেছে নিশ্চয় এর আয়ের উৎস আছে। জয় যাদবের রিপোর্ট। সম্প্রতি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার অঢেল সম্পদের খবরে তোলপাড় দেশ জুড়ে। নানা মহলে হচ্ছে আলোচনা সমালোচনা। অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। জোরে সোরে চলছে তদন্ত। জিজ্ঞাসাবাদের জন্য 23 জুনের মধ্যে বেনজিরকে দুদকে হাজির হওয়ার জন্য বলাও হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তাদের এমন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের দায় স্বরাষ্ট্রমন্ত্রী এড়াতে পারেন কিনা এমন প্রশ্ন ছিল মন্ত্রীর কাছে। জবাবে তিনি বলেন, যে অভিযোগ উঠেছে তা অনুমান নির্ভর। নিশ্চয়ই তাদের আয়ের উৎস আছে, যা শুনতে হবে। আমি যতটুকু জানি অনুমান ভিত্তিক চলছে, কথাবার্তা চলছে। এখনো কোনো তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলি শুনছি তার এতগুলি অবৈধ সম্পত্তি, তাকে তো ডাকা হয়নি। তাকে ডাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে, নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে। তিনি এটার জবাব দিবেন। যদি জবাব না দিতে পারে তখন আমরা বলবো সে দুর্নীতিবাজ, তখন সে বলবো যে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর আগে বোধহয় বলার সময় আসেনি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির আহমেদ দীর্ঘদিন মিশনে ছিলেন। সেখান থেকে কত টাকা আয় করেছেন সেটি কেউ জানে না। যে বেনজির আহমেদ বিদেশের মিশনে অনেক বছর ছিলেন, সেগুলো আপনাদের জানা দরকার। সেই মিশনে সে কত টাকা এনেছে এইগুলি তাকে বলতে হবে। তো সেই টাকা কত বৃদ্ধি পেয়েছে সেগুলি তিনি জানেন, আমরা জানি না। যেহেতু তার নামে একটা অভিযোগ আসছে, তিনি এটা জবাব দিবেন। তার জবাব পাওয়ার আগে আমার মনে হয় আমাদের কেউ কিছু বলা উচিত না। সে আগে অভিযুক্ত প্রমাণ হোক, তারপরে আমার মনে হয় তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়ার সেটা সরকার নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তে ডিবির উপর কোনো চাপ নেই। তদন্ত সঠিক পথেই এগুচ্ছে। আর সীমান্তে গুলি হলে পাল্টা গুলি হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে মিয়ানমারকে। আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। মূল্যস্ফীতি কমিয়ে আনার কথা বললেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশেষজ্ঞরা বলছেন, এবারের বাজেটে উন্নয়ন ব্যয় কমানো এবং সুদের হার বাড়ানো সহ যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা মূল্যস্ফীতি আর বাড়তে দেবে না। তাই তো এই বাজেটকে বলা হচ্ছে পরিমিত বাজেট। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে।
আগামী বাজেটকে সামনে রেখে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এই নিয়ে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি। আলোচনায় বক্তারা বলেন, ব্যয় কমানোর বাজেট হওয়ায় উন্নয়ন ব্যয় 3,82,000 কোটি টাকার বিপরীতে 2,65,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যার প্রভাব মূল্যস্ফীতি কমাতে সাহায্য করবে। সেক্ষেত্রে খেলাপি ঋণ, অর্থ পাচার বন্ধ, ব্যাংক খাতের সমস্যা সমাধানে একীভূতকরণ ও অফশোর ব্যাংকিং এ নজর দিতে হবে বলে জানান এই কৃষি বিশেষজ্ঞ। টাকা পাচার 7 থেকে 8 বিলিয়ন ডলার চলে যায়, এটা আপনারা জানেন, সবাই বলে, পত্রিকা থেকে আসছে। টাকা পাচার বন্ধের থেকেই মূলত ডলার ক্রাইসিসটা শুরু হয়েছিল, এটা অনেকের ধারণা। এই টাকা পাচারটাকে কিভাবে বন্ধ করা যায়, এইটার জোরালো কিছু পদক্ষেপ নিন। আগামী বাজেটে কৃষি পণ্যের উৎপাদন থেকে বাজার ব্যবস্থা পর্যন্ত সঠিক পদক্ষেপ এবং সবার জন্য খাদ্য ও পুষ্টি নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এই প্রতিনিধি। With an estimate of 85% of the poor population living in rural areas, agricultural development is crucial for improving the livelihoods of the rural poor, for generating employment, increasing household income, and reducing poverty. এদিকে সার ও তেল কেনার কারণে রিজার্ভ 40 থেকে কমে 20 বিলিয়ন ডলারে নেমেছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তাই কৃষি পণ্য উৎপাদনে খরচ কমাতে কাজ করা প্রয়োজন বলেও তার মত। আমাদের কি নোট পেপারে দেখা গেল তেলের দাম, চিনির দাম 42% আন্তর্জাতিক বাজারেই শুধু ইনফ্লেটেড হয়েছে, এবং এই প্রেক্ষাপটে উনি একটি অত্যন্ত সময় উপযোগী বাজেট দিয়েছে। অপরদিকে বিশ্ব ব্যাংক থেকে টাকা নিতে তাদের কথা শুনতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বাজেট নিয়ে যেসব পরামর্শ দেওয়া হয়েছে তা পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তিনি। এই বাজেট তো জনবান্ধব বাজেট, এবং আমরা চেষ্টা করেছি, এখনো কিছু প্রস্তাব আছে, এগুলোকে বাজেট কিন্তু পাস হয়নি, তো কাজেই সেগুলো আমরা দেখব এবং পুনর্বিবেচনা করার সম্ভাবনা আছে, সম্ভব। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষি ও খাদ্য সরবরাহ বাড়ানো এবং আমদানি সহজীকরণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। ইসরায়েলি আগ্রাসনে গাজায় চরমে পৌঁছেছে মানবিক সংকট, পানির সংকটে দিশেহারা ফিলিস্তিনিরা, সুপেয় পানির জন্য হাহাকার। 15 লাখ টাকার ছাগল আর 1 কোটি টাকার গরু নিয়ে এবারে ঈদে আলোচনায় সাদিক এগ্রো, যা ঝড় তুলেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঈদ পেরিয়ে যাওয়ার 3 দিন পর সরেজমিনে গিয়ে দেখা যায় 15 লাখ টাকার ছাগল আর 1 কোটি টাকার সেই গরু দুটি এখনো তার খামারে। প্রশ্ন উঠেছে, কোরবানির জন্য বিক্রি করা পণ্য ঈদের পরেও কিভাবে খামারে রয়ে গেল? তাহলে কি দাম বাড়াতেই এমন প্রতারণার আশ্রয় নেয় সাদিক এগ্রো? সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন মাঝারুল ইসলাম। এটি সেই ছাগল যেটি 15 লাখ টাকায় বিক্রি করে ক্রেতাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়েছিল সাদেক এগ্রো। প্রশ্ন হচ্ছে, কোরবানির জন্য বিক্রি করা ছাগল ঈদ পেরিয়ে যাওয়ার পরও কিভাবে খামারে? জবাবে সেই তরুণ ক্রেতা ইফাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন সাদেক এগ্রোর মালিক ইমরান আহমেদ। ও এমন কোন সেলিব্রিটি না যে ওকে দিয়ে আমি ছবি তুলে এলে আমার ছাগলটা অনেক ভাইরাল হয়ে যাবে, যে ও আমাকে টাকা দিছে, অ্যাডভান্স নিছে, ওর সঙ্গে আমার চ্যাটিং হয়েছে, যে ছাগলের টাকা কবে দিবে, কবে ডেলিভারি নেবে, এগুলো ডকুমেন্ট আছে না। কিন্তু সাদেক এগ্রোর থলের বেড়াল ফাঁস করলেন সেই তরুণ নিজেই। জানালেন, সাদেক এগ্রোর মালিক ইমরানের অনুরোধেই তিনি কেবল ছাগলটির সঙ্গে ছবি তুলেছেন। এটি তিনি কিনেননি কিংবা এর জন্য কোনো টাকাও অগ্রিম দেননি। আগে পরিচয় আছে, যেহেতু আমি পাখি পালি, আমাদের ইভেন্টগুলোর উনি একজন চিফ গেস্ট থাকে, তো তার কারণ হচ্ছে আমার ওনার সাথে আগে থেকে পরিচয় ছিল। তো উনি আমাকে বলে যে ইফাত, এটা যদি উনি আমার কাছে, তো আমি ভাবছি থাপ্পড় দিতেই পারি, এখানে তো খাসিটা নিলে তো আমার কোনো লস নাই, আমার তো এখান থেকে কোনো টাকা যাচ্ছে না। এর আগে রাজধানীতে প্রাণী সম্পদ মেলায় একইভাবে 1 কোটি টাকার গরু বিক্রি করে আলোচনায় আসে প্রতিষ্ঠানটি। কেন গরুটির দাম 1 কোটি টাকা তার ব্যাখ্যা দিতে গিয়ে বংশ পরিচয়ের মতো উদ্ভট বিষয়ে অবতারণা করেন খামার কর্তৃপক্ষ। সরজমিনে গিয়ে সেই গরুটিও খামারে অবিকৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তবে খামার কর্তৃপক্ষ বলছে, গরুটি উন্নত জাতের হওয়ায় তার দাম হাঁকানো হয় কোটি টাকা। আমার এই জায়গায় এখন কিছু গরু আছে, দেখা গেল যে
দেশি গরুর ভিতরে দেখা গেল 700 কেজি, 750 কেজি, 800 কেজি। এটি মূলত মনে করেন 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা দামেরও আছে। আবার দেখা গেল অস্ট্রেলিয়ান গরু, ওইটা মনে করেন দেখা গেল যে 1 টন, 1100 কেজি, 1150 কেজি ওজন আছে। ওটির দাম আছে মনে করেন আপনার 8 লাখ, 9 লাখ। গরু ছাগলের এত উচ্চ দাম হাঁকিয়ে সাদেক এগ্রো নিজেকে হাইলাইটস এবং বাজার অস্থিতিশীল করছেন কিনা এমন প্রশ্নের জবাবে সামাজিক বৈষম্যের অভিযোগ তুলেছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। সময় বলে দিবে উনি কুখ্যাত হয়েছেন কিনা বিখ্যাত হয়েছেন এটা করে, কিন্তু উনি একটা শ্রেণী বৈষম্য তৈরি করে ফেলেছেন এবং যারা সাধারণ মানুষ যারা কোরবানি দেয়, এটা সত্যিকার অর্থে প্রত্যেকটা মানুষ এখানে অপমানিত হয়েছে, এখানে অফেন্ডেড ফিল করেছে। 2008 সালের প্রতিষ্ঠিত সাদেক এগ্রো এতদিন আলোচনায় না থাকলেও নিজের প্রতিষ্ঠানকে সামনে আনতে মালিক ইমরানের এমন প্রতারণা যা দেশজুড়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। জামালপুরে কর্মকর্তা কর্মচারীদের লাঞ্ছিত করে দরপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি শহরের সড়ক ও জনপদ ভবনের সহকারী প্রকৌশলীর কক্ষে ঘটে এমন ঘটনা। সহকর্মী মেহেদী হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। শেরপুর জামালপুর বনগাঁও ব্রহ্মপুত্র সেতুর টোল আদায়ের ইজারার দরপত্র আহ্বান করা হয় চলতি মাসের 11 তারিখ। সোমবার বেলা 12:30 পর্যন্ত ছিল দরপত্র জমা দেওয়ার শেষ সময়। এতদিনে কোনো দরপত্র জমা না পড়লেও এদিন বেলা 12:20 জমা হয় একটি দরপত্র। 12:30টার পর টেন্ডার বক্স খুলে দরপত্রটি নিজের কক্ষে নিয়ে যান সহকারী প্রকৌশলী মোবারক হোসেন। দরপত্রে স্মারক নাম্বার দেওয়ার সময় 6-7 জন দুর্বৃত্ত অতর্কিত হামলা করে ছিনিয়ে নেয় সেটি। শারীরিকভাবে লাঞ্ছিত করে অফিস সহকারী লক্ষ্মী রানীকে। ব্রিজের টুল ইজারার জন্য আজকে হচ্ছে আপনার টেন্ডার ড্রপিং এর লাস্ট দিন। তো আমরা টেন্ডার সবকিছু শিডিউলের মধ্যে লেখার পরে সিল কালা করার পরে আমরা উপরে আসার পরে এই জায়গায় আমরা বাক্সের ভিতরে আমরা ড্রপিং করছি। এটা জামালপুর শেরপুর ফাটানো মিলিটার যখন এটা কার্যক্রম চলমান ছিল, এই সময় কয়েকজন দুর্বৃত্ত এসে ওই শিডিউলটা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে চলে যায়। ঘটনার পরপরই জায়গাটি পরিদর্শন করেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহব্বত কবির। জানান অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা এখনই যাব, আমরা এটা মামলা রুজু করব এবং এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। গেল অর্থবছর 14,40,00,000 টাকায় সেতুটির টোল আদায়ের ইজারা পায় মেসার্স রাব্বিনুর ট্রেডার্স। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের ছুটিতে জমে উঠেছে দেশের একমাত্র পূর্ণাঙ্গ ওয়াটার পার্ক মানাবে। 60,000 বর্গমিটার জায়গা জুড়ে গড়ে ওঠা বিলাসবহুল এই পার্কটিতে প্রবেশে জনপ্রতি গুনতে হচ্ছে 6,000 টাকা। পাশাপাশি অন্যান্য সুবিধা পেতে দর্শনার্থীদের খরচ করতে হয় বাড়তি অর্থ। তবে ব্যাংক ও কর্পোরেট কোম্পানিগুলোর সাথে চুক্তি থাকায় গ্রাহকরা বিভিন্ন সুবিধা পেতে পারে বলে জানায় সংশ্লিষ্টরা। ওয়াটার পার্ক মানাবে ঘুরে সহকর্মী সুমিত সরকার সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। কেউ ব্যস্ত ছবি তোলাতে, কেউ মেতেছেন জল খেলায়। ঈদ আনন্দ উপভোগে পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীর ভিড় জমেছে দেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক মানাবেতে। রাজধানী ঢাকার অদূরে মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশে এলাকায় 60,000 স্কয়ার মিটার জায়গার উপর গড়ে ওঠে পার্ক দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম ওয়াটার পার্ক। পার্কে প্রতিটি রাইড আর নির্মাণশৈলীর নান্দনিকতা আকর্ষণ বাড়িয়েছে ভ্রমণ পিপাসুদের। এসে খুব ভালো লেগেছে। হ্যাঁ, বাহিরের একটা ফিলস দেয়। অনেক মজার মজার রাইড আছে। আমরা ঈদে বেড়াতে আসছি এখানে, মোটামুটি ইনশাল্লাহ ভালো এনজয় করতেছি। ঘুরলাম, সুইমিং করলাম, ভালোই লাগছে। ছুটিতে আসলাম, বেশ ভালোই লাগলো। ওয়াটার স্লাইড ট্যুর, ওয়েভ পুল, ভলকানো শো, লেজি রিভার, কৃত্রিম নদী সহ বিনোদন কেন্দ্রটিতে রয়েছে 17টি রাইড। সেই সঙ্গে রয়েছে বৈচিত্র্যময় আয়োজন। তবে পার্ক কর্তৃপক্ষ এটিকে বিশ্বমানের বললেও আশানুরূপ সার্ভিস না পাওয়ার অভিযোগ এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের। পাশাপাশি বিভিন্ন পণ্যের দাম নিয়েও রয়েছে অসন্তোষ। প্যাকেজে কোথাও গেলে আমরা সাধারণত একটা রুম নেই, সেখানে আমাদের রুমের যে ফ্যাসিলিটি সেগুলো থাকে। এখন এখানে চেঞ্জিং রুমটা ওটাতে পেলাম না, কিছুই পেলাম না। টিকিট কস্টিংটা আদার যে রাইডগুলো আছে এতে যদি একটু কস্টিং একটু কম হতো তাহলে দেখা গেছে আরো লোকজন আসতো এখানে। এখান থেকে যে ড্রেসগুলো কেনা হয় এগুলোর আপনার প্রাইসগুলো অনেক বেশি তুলনামূলকভাবে।
বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট কোম্পানিগুলোর সাথে চুক্তি থাকায় গ্রাহকরা বিভিন্ন সুবিধা পেতে পারে বলে জানান পার্ক কর্তৃপক্ষ। আমাদের প্রায় মোটামুটি সব ব্যাংকের সাথেই পার্টনারশিপ আছে এবং সেই অফারটা হচ্ছে বাই 3 get 1 অ্যান্ড টেলিকমিউনিকেশন, গ্রামীণ ফোন, রবি অ্যান্ড বাংলা লিঙ্ক 20% ডিসকাউন্ট চলছে। গেল বছরের 22 সেপ্টেম্বর উদ্বোধন করা হয় পার্কটি। এখানে প্রবেশের ক্ষেত্রে বড়দের টিকিটে 6,000 টাকা আর 3 থেকে 4 ফুট উচ্চতার শিশুদের টিকিটে গুনতে হবে 3,000 টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।